প্যান্ডোরার মতো কোনো জগৎ কি আসলেই থাকা সম্ভব? অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমাটি দেখে এই প্রশ্নটাই হয়তো আপনার মাথায় ঘুরছিল। আপনারা অনেকেই হয়তো অ্যাভাটার মুভিটা দেখেছেন, আর যারা দেখেননি তাদের জন্য ছোট করে বলে রাখি, অ্যাভাটার মুভিটির পটভূমি হলো প্যান্ডোরা নামক একটি উপগ্রহ নিয়ে। এটি আলফা সেন্টারি এ সিস্টেমের একটি পৃথিবী সদৃশ চাঁদ। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ প্রায় শেষ করে ফেলার পর মানুষ তাদের নজর ফেরায় প্যান্ডোরা নামক উপগ্রহটি দখলের দিকে। প্যান্ডোরা অত্যন্ত উন্নত ইন্টারকানেক্টেড জীববৈচিত্র্যের আধার, যার মধ্যে আছে নাভি নামে প্রযুক্তিগতভাবে অনুন্নত কিন্তু শারীরিকভাবে অত্যন্ত উন্নত এক মানব সদৃশ প্রজাতি। অবশ্যই এখানে আরও অনেক কিছু আছে, ইন্টারস্টেলার ট্রাভেল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর মেমোরি ইমপ্ল্যান্ট, যেগুলো সত্যি খুব আকর্ষণীয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শুধু প্যান্ডোরার বিজ্ঞান নিয়েই কথা বলবো। এর কতটা অংশ বাস্তব বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি, পরিচালক জেমস ক্যামেরন এবং তার দল কোন কোন বিষয়গুলো ঠিক ধরেছেন, কোনগুলোতে ভুল করেছেন, এবং একটু জটিল শোনালেও থিওরিটিক্যালি কি প্যান্ডোরার মতো কোনো জগতের সন্ধান এই মহাবিশ্বে মিলতে পারে। আজ আমাকে সঙ্গে নিয়ে একটি মজার চিন্তার অনুশীলনে অংশ নিন, যখন আমরা আমাদের টেলিস্কোপ ঘুরিয়ে নেব প্যান্ডোরা নামক এই কাল্পনিক জগতের দিকে। বিশ্লেষণ করব এই চাঁদের জটিল ভূতত্ত্ব, কক্ষপথের গতিবিদ্যা, জীবমণ্ডল এবং বায়ুমণ্ডলকে। তো চলুন জেনে নিই, প্যান্ডোরার মতো কোনো জগৎ কি আসলেই থাকা সম্ভব। প্রথমে দেখে নিই অ্যাভাটার সিনেমার লোকেশন আলফা সেন্টরি এ নক্ষত্রমণ্ডলকে। আলফা সেন্টরি হল মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি 3 নক্ষত্র বিশিষ্ট ব্যবস্থা, যার মধ্যে আছে 2টি সূর্য সদৃশ নক্ষত্র আলফা সেন্টরি এ এবং বি, এবং একটি ছোট লাল বামন নক্ষত্র আলফা সেন্টরি সি, যাকে প্রক্সিমা সেন্টরি বলা হয়। আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের এই প্রতিবেশী নক্ষত্রমণ্ডলটি তাই পরিদর্শনের জন্য বেশ সুবিধাজনক একটি স্থান। অবশ্যই আন্তঃনাক্ষত্রিক হিসেবে এই সুবিধা রিলেটিভ। আলফা সেন্টরি পৃথিবী থেকে 4.3 আলোকবর্ষ দূরে, অর্থাৎ ভয়েজার 1 মহাকাশযানের গতিবেগে কোনো যান চললে সেখানে পৌঁছতে সময় লাগবে 70,000 বছরেরও বেশি। কিন্তু ধরে নেওয়া যাক অ্যাভাটার সিনেমার মতো করেই মানবজাতি আন্তঃনাক্ষত্রিক যাত্রার প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে। একটি বাসযোগ্য জগতের খোঁজে আলফা সেন্টরি এ নক্ষত্রটির বেশ কিছু ইতিবাচক দিক আছে। এই নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে সামান্য বড় ও উজ্জ্বল, যার অর্থ এরও একটি গোল্ডিলক্স জোন আছে। গোল্ডিলক্স জোন হলো এমন একটা স্থান যেখানে না খুব গরম না খুব ঠান্ডা। নক্ষত্রটি কেন্দ্র থেকে প্রায় 1.2 অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্বে, যেখানে অবস্থিত পাথুরে গ্রহগুলোর ওপর তরল পানি থাকতে পারে। সিনেমাটি বিজ্ঞানের জন্য এটা একটা ভালো সূচনা, কিন্তু প্যান্ডোরার পৃথিবী সদৃশ হওয়া সত্ত্বেও একটা উল্লেখযোগ্য পার্থক্য হলো এটি কোনো গ্রহ নয়, এটি একটি উপগ্রহ যা আবর্তন করছে একটি গ্যাসীয় দানব পলিফেমাস নামক গ্রহকে। এই বিষয়টিতেও সিনেমাগুলো বেশ সঠিক বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে গ্রহের চেয়ে উপগ্রহের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনাই প্রবল, অর্থাৎ সঠিক পরিবেশ সম্পন্ন কোনো উপগ্রহ খুঁজে পাওয়ার সম্ভাবনাও ততটাই বেশি। এবং শুধু আমাদের সৌরজগতের মধ্যেই আমরা কয়েকটি এমন উপগ্রহ চিনি যেখানে প্রাণের বিকাশের পরিবেশ থাকতে পারে। এর মধ্যে 2টি, ইউরোপা ও গ্যানিমিড, বৃহস্পতি নামক পলিফেমাসের মতোই একটি গ্যাস দানবকে কেন্দ্র করে ঘুরছে। শনি গ্রহকে ঘিরে ঘূর্ণনশীল এনসেলাডাস হলো আরেকটি উদাহরণ। কিন্তু এসব উপগ্রহে সম্ভাব্য যে কোনো প্রাণীর অস্তিত্বই থাকবে বরফাবৃত পৃষ্ঠের নিচে থাকা মহাসাগরগুলোর গভীরে। অন্যদিকে প্যান্ডোরার আছে পৃথিবীর মতোই মহাসাগর, যেগুলো তার উপরিতলে অবস্থিত, আর অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমায় সেগুলোর অকল্পনীয় রূপ আমরা দেখেছি। আর উপরিতলে প্রাণের বিস্তার হলে তা সম্ভাব্য বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবে। গ্যাস দানব গ্রহগুলোর আছে তীব্র বিকিরণ বলয়, যা তাদের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দ্বারা আবদ্ধ ইলেকট্রন ও আয়ন দিয়ে তৈরি। তাই প্যান্ডোরার উপরিতলের যে কোনো প্রাণীকে এই মারাত্মক বিকিরণের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো করে ইভলিউট হতে হবে। তবে হয়তো কিছু প্রতিরোধক উপাদানও থাকতে পারে, যেমন এর বায়ুমণ্ডলী একটি প্রতিরক্ষাকারী আচ্ছাদনের কাজ করছে। প্যান্ডোরার নিজস্ব চৌম্বক ক্ষেত্রও থাকতে পারে সুরক্ষার জন্যে, এবং এই সম্ভাবনার কিছু প্রমাণও আমরা দেখতে পাই। এর অপ্রত্যক্ষ প্রমাণ মেলে অরোরা বা মেরুজ্যোতির রূপে এবং সিনেমায় ভাসমান হ্যালেলুজিয়া পর্বতমালার মাধ্যমে। যে দুটো বিষয় নিয়েই আমি এখনই কথা বলবো, তাই অপেক্ষা করুন। অ্যাভাটারের ফ্যানদের উইকি পেজে একটি বিকল্প ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্যান্ডোরা হয়তো মূল বিকিরণ বলয়ের বাইরে অবস্থান করে, শুধুমাত্র 1 সপ্তাহের জন্য। যখন এটি পলিফেমাসের রাতের দিকের অংশ অতিক্রম করে, তখনই প্যান্ডোরায় অরোরা দেখা যায়। জেমস ক্যামেরনের মূল উদ্দেশ্য এটাই ছিল কিনা তা না জানলেও এটা স্পষ্ট যে প্যান্ডোরার প্রাণেরা একটি বিশেষভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য ইভলিউট হয়েছে। বাস্তব জীবনে আমরা এখনও আলফা সেন্টরাই নক্ষত্রগুলোর চারপাশে ঘূর্ণনশীল কোনো গ্যাস দানবের অস্তিত্ব নিশ্চিত করতে পারিনি। যদিও ক্যান্ডিডেট 1 নামে একটি সম্ভাব্য দানবের অস্তিত্ব নিয়ে কিছু বিতর্ক আছে, যা আলফা সেন্টরাই এ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে বলে ধারণা করা হয়।
ক্যান্ডিডেট 1কে প্রথম দেখা যায় 2021 সালে মিড ইনফ্রারেড ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে, যা প্রথম অ্যাভাটার সিনেমা মুক্তির 1 দশকেরও বেশি সময় পরে। অবিশ্বাস্য ব্যাপার হলো, বিজ্ঞানীদের ধারণা এটি আলফা সেন্টোরাই এ নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের ঠিক মধ্যেই প্রদক্ষিণ করছে। কিন্তু আপনি একটি বাস্তব পলিফেমাসের আবিষ্কারে বেশি উচ্ছ্বসিত হওয়ার আগে জেনে রাখুন, বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে এটি সত্যিকারের একটি বহির্গ্রহ নাকি শুধুই ধূলির মেঘের কারণে সৃষ্ট একটি কৃত্রিম সংকেত। যদি এটি সত্যিই একটি গ্রহ হয়, তাহলে এটির ভর অন্তত নেপচুনের সমান হবে, অর্থাৎ এটি হবে একটি গ্যাস দানব। এটা যাচাই করতে আমাদের আরও প্রমাণের অপেক্ষায় থাকতে হবে। কিন্তু 2016 সালে বিজ্ঞানীরা প্রক্সিমা সেন্টোরাই নামক লাল বামন নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে আরও একটি চমৎকার বস্তু আবিষ্কার করেছেন, পৃথিবীর সমান আকারের একটি গ্রহ। যদিও প্রক্সিমা সেন্টোরাই একটি খুবই প্রাচীন ও ক্ষুদ্রাকার নক্ষত্র হওয়ায় এই গ্রহটি আদৌ কতটা বাসযোগ্য তা নিয়ে বিতর্ক আছে। সাম্প্রতিক বছরগুলিতে বহির্গ্রহ খোঁজার আমাদের সামর্থ্য অনেক উন্নত হয়েছে এবং তা আরও বাড়ছে। তাই এমন বহির্গ্রহ পাওয়ার সম্ভাবনা ক্রমাগত বাড়বে যেগুলি সম্ভাব্য বাসযোগ্য। তা সত্ত্বেও আলফা সেন্টোরাই এ নক্ষত্রের চারপাশে পলিফেমাসের মতো কোনো গ্রহ আছে কিনা তা এই আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ নয়। আমরা যতদূর জানি, পলিফেমাস এই মহাবিশ্বের যে কোনো জায়গায় থাকতে পারে। অ্যাভাটার সিনেমাগুলির আরেকটি অস্বাভাবিক দিক হল পান্ডোরার দিন-রাত চক্রকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। দুটি সিনেমাতেই নাভিরা গ্রহণ বলে যে রাত সদৃশ ঘটনার কথা বলে সেটি দেখা যায়। পান্ডোরা যখন তার মাতৃগ্রহ পলিফেমাসের ছায়ায় প্রবেশ করে, তখন তার বাসিন্দারা একটি অতিপ্রাকৃত গোধূলির আলো দেখে। এটা অত্যন্ত চমৎকারভাবে প্রদর্শিত হয়েছে। এটি একটি বেশ সুন্দর জগৎ নির্মাণের নিদর্শন, কেননা পৃথিবীতে যেরকম অপেক্ষাকৃত বিরল পূর্ণ সূর্যগ্রহণ হয়, পান্ডোরার ক্ষেত্রেও সম্ভবত এরকম একটি নিয়মিত অন্ধকারায়ন ঘটনা ঘটবে, যা আলফা সেন্টোরাই এ নক্ষত্রটির মাতৃগ্রহের পিছনে অদৃশ্য হওয়ার মিলে যাবে। এই গ্রহণগুলো সম্ভবত অপেক্ষাকৃত স্বল্পস্থায়ী অন্ধকার হিসেবে অনুভূত হবে। অন্যদিকে চাঁদের ঘূর্ণনের কারণে সৃষ্ট দ্বিতীয় দীর্ঘতর রাতের ঘটনা ঘটবে। পান্ডোরার রাতের যে গোধূলি সদৃশ রূপ দেখানো হয়েছে সেটিও আমার খুব পছন্দ। এটা বৈজ্ঞানিকভাবেই যৌক্তিক, কেননা আলফা সেন্টোরাই বি নক্ষত্রটির আপেক্ষিক নিকটতার কারণে আলফা সেন্টোরাই এ নক্ষত্রটি অদৃশ্য হলেও সেটি তখনও এক অত্যন্ত উজ্জ্বল তারকা হিসেবে আকাশে থাকবে। পান্ডোরার বহু উদ্ভিদ ও প্রাণীর জৈব প্রদীপনার বিষয়টিকেও যদি এর সাথে যুক্ত করেন, তাহলে যে ঝলমলে গোধূলি আলোয় ভরা এক জগতের ছবি আপনি পাবেন, তা বৈজ্ঞানিক ভিত্তির দিক থেকে বেশ গ্রহণযোগ্য মাত্রার। পান্ডোরার রাত কতক্ষণ স্থায়ী হয় তা ব্যাপারে জেমস ক্যামেরন এখনও কোনো তথ্য দেননি, তবে সিনেমার অনুরাগী ভক্তদের মধ্যে বেশ চমৎকার কিছু অনুমান চালানো হয়েছে। অ্যাভাটারের ফ্যান্ডম উইকি ধারণা করে যে পান্ডোরার গ্রহণগুলো 100 মিনিটের আর রাত 34 থেকে 35 ঘন্টা। যেহেতু পান্ডোরা সম্ভবত পলিফেমাসের সাথে জোয়ারবদ্ধ, তাই এর কক্ষপথ পরিক্রমা করতে সময় লাগতে পারে মাত্র 60 বা 70 ঘন্টা। মনে রাখবেন, যখন কোনো চাঁদ তার মাতৃগ্রহের সাথে জোয়ারবদ্ধ থাকে, যেমন আমাদের চাঁদ পৃথিবীর সাথে, তখন তার কক্ষীয় পর্যায় ও আবর্তনকাল একই দৈর্ঘ্যের হয়, যে কারণে পৃথিবী থেকে আমরা চাঁদের সব সময় একই পিঠ দেখতে পাই। উদাহরণস্বরূপ, বৃহস্পতির চাঁদ আয়ও তার কক্ষপথ 1.8 পৃথিবী দিনে শেষ করে। তাই পান্ডোরার কক্ষপথ 60 ঘন্টার হওয়া মোটেও অসম্ভব নয়। এর ফলে একটি চমৎকার অনুমান করা যায়। আপনি যদি পান্ডোরার যে পিঠে পলিফেমাসকে দেখা যায় সেখানে থাকেন, তাহলে গ্রহটি আকাশে সবসময় একই স্থানে স্থির থাকবে দেখবেন। আর পান্ডোরার অপর পিঠে থাকলে আপনি গ্রহটিকে আদৌ দেখতে পাবেন না, বা কোনো গ্রহণও দেখতে পাবেন না। তাই দূরপিঠের কোনো আদিবাসী হয়তো জানতেই পারবে না যে তারা একটি গ্রহকে প্রদক্ষিণ করছে। আপনাদের কারোর যদি পান্ডোরার দিন-রাত চক্র সম্পর্কে নিজস্ব কোনো তথ্য থাকে, তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। আপনাদের অনুমান হয়তো আমার পাওয়া তথ্যগুলোর থেকেও ভালো হতে পারে। এরপর আসি পান্ডোরার বায়ুমণ্ডলের কথায়। সিনেমা অনুযায়ী এটি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জেনন, মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইডের মিশ্রণ। দুর্ভাগ্যজনকভাবে মানুষের জন্য শেষ দুটি গ্যাস শ্বাস-প্রশ্বাসের অনুপযুক্ত, আর কার্বন ডাই অক্সাইডের উচ্চ মাত্রা 16 থেকে 18% মানুষের জন্য উপযুক্ত নয়। কিন্তু মানুষ বিবর্তন হয়েছে পৃথিবীর অনন্য বায়ুমণ্ডলীয় অবস্থার অধীনে। তাত্ত্বিকভাবে পান্ডোরার ভিন্নগ্রহী পরিবেশে প্রাণের বিবর্তন ভিন্নভাবে হতো। আমি খুশি যে সিনেমাগুলো এই বিষয়ে বেশ চিন্তাভাবনা করেছে। নাভিদের শারীরতত্ত্বের মাধ্যমে এটা ব্যাখ্যা করা হয়েছে, যাদের আছে উইচো নামে স্পেশাল অঙ্গ, যা কার্বন ডাই অক্সাইডকে জলের সাথে মিশিয়ে অক্সিজেন ও মিথেনে রূপান্তরিত করে।
পান্ডোরার উচ্চ CO2 মাত্রা সত্ত্বেও এখানে পৃথিবীর বায়ুমণ্ডলের তুলনায় অক্সিজেনের মাত্রাও বেশি। অক্সিজেন উৎপাদনকারী উইচো অঙ্গ এবং পৃথিবীর তুলনায় চাঁদের 20% কম মাধ্যাকর্ষণ শক্তিকে এর সাথে যুক্ত করলে আপনি বুঝতে পারবেন যে পান্ডোরার প্রাণীকুল এত বড় ও শক্তিশালী কেন হয়ে উঠেছে। পৃথিবীর প্রাচীন অতীতেও বায়ুমণ্ডলে বেশি অক্সিজেন থাকার কারণেই ডায়নোসরগুলো এত দৈত্যাকার হয়ে উঠেছিল। আরেকটি মজার তথ্য হলো পান্ডোরার ভারী গ্যাসের মিশ্রণ ও সমুদ্র সত্ত্বের ঘন বায়ুমণ্ডলে এখানে ত্বরণ ঘটাতে বেশি বলের প্রয়োজন হয়। মানুষ এটাকে হাঁটার সময় তাদের বিরুদ্ধে বয়ে চলা বাতাসের ঝাপটার মতো অনুভব করত। অন্যদিকে নাভিরা তাদের চিকন পেশিবহুল গঠন ও মাটি আঁকড়ে ধরার জন্য সহনশীল আঙুলের মাধ্যমে এই প্রতিরোধ কাটিয়ে উঠতে পারে। পান্ডোরার উনিক বায়ুমণ্ডল অন্যভাবেও নিজেকে প্রকাশ করে। দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমায় দেখা নীলচে ও বেগুনি রঙের আরোরাগুলো আমার সবচেয়ে প্রিয় সংযোজন। পৃথিবীতে বেশিরভাগ আরোরাই ঘুরুব রঙের, যা সর্দিষ্ট একটি বায়ুমণ্ডলীয় চাপের অধীনে সৌরবায়ু দ্বারা অক্সিজেন এবং নাইট্রোজেন অণুগুলির উত্তেজিত হওয়ার ফল। যদিও আমরা মাঝে মাঝে বিরলভাবে লাল, বেগুনি বা সবুজ আরোরাও দেখি, পান্ডোরায় এই ঘটনাগুলোর আলাদা হওয়াই স্বাভাবিক। উদাহরণস্বরূপ বৃহস্পতি ও তার কিছু চাঁদে আরোরা নীল রঙের হয়, আবার শনির ক্ষেত্রে এগুলি প্রায়শই অতি বেগুনি ও অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্যের হয়। পান্ডোরায় এই ভিন্ন রং হতে পারে বায়ুমণ্ডলের গঠন, চাপ এবং এর চৌম্বক ক্ষেত্রের শক্তির পার্থক্যের কারণে। এ পর্যন্ত পান্ডোরার কতগুলো জিনিস যে বেশ সম্ভাব্য তা দেখে আমি নিজেই অবাক হচ্ছি, কিন্তু আমি জানি আপনার মাথায় একটা প্রশ্ন জেগে আছে, তাই চলুন সেটার সমাধান করি। সিনেমার প্রতীকী ভাসমান হ্যালেলুজিয়া পর্বতমালাগুলো কতটা বাস্তবসম্মত? খবরটা ভালো এবং খারাপ দুরকমই। ভালো খবর হলো ইয়েল ও পেন স্টেটের পদার্থবিদরা বলেন যে চৌম্বক বিকর্ষণ দ্বারা সৃষ্ট ভাসমান ভর তাত্ত্বিকভাবে সম্ভব। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার জন্য যে অত্যন্ত নিম্ন মাধ্যাকর্ষণ শক্তির প্রয়োজন তা সম্ভবত সেই অঞ্চলের জলপ্রপাত ও পান্ডোরায় সাধারণত দেখানো মাধ্যাকর্ষণ শক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ। কিন্তু এর অন্য একটি ব্যাখ্যা থাকতে পারে। সর্বোপরি এই পর্বতমালাগুলো পান্ডোরার বিখ্যাত মূল্যবান ধাতু আনঅবটেনিয়ামে সমৃদ্ধ, যাকে একটি শক্তিশালী অতিপরিবাহী হিসেবে বর্ণনা করা হয়েছে। বাস্তবে আনঅবটেনিয়াম আহরণের সম্ভাবনাই মানুষকে পান্ডোরায় টেনে আনে। তাত্ত্বিকভাবে যদি চাঁদের পৃষ্ঠে একটি চৌম্বক বুদবুদ থাকে, তাহলে আনঅবটেনিয়াম সমৃদ্ধ এই পর্বতগুলোর ওপর ম্যাগলেভ ট্রেনগুলো যেভাবে ট্র্যাকের ওপর ভেসে থাকে সেরকম একটি প্রভাব তৈরি হতে পারে। যেহেতু আনঅবটেনিয়াম একটি কাল্পনিক ধাতু, আমি এটাকে একটি অসম্পূর্ণ গ্রেড দেব। ভাসমান পর্বত কি সম্ভব? পুরোপুরি নয়, কিন্তু অন্তত এমন কোনো ঘটনা সম্ভব হতে পারে বলে আমাদের কিছু সম্ভাবনার দোর খোলা রাখা উচিত। তবে বলাই বাহুল্য, হ্যালেলুজিয়া পর্বতমালাগুলোর চেহারা সরাসরি চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কের পর্বতমালা থেকে অনুপ্রাণিত, শুধু ভাসমান অংশটি বাদ দিয়ে। তাই আপনি যদি আভাতারের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্যের নিকটবর্তী কোনো দৃশ্য দেখতে চান, তাহলে হয়তো আপনার পরবর্তী টিকিট কাটতে হবে ঝাংজিয়াজির জন্য। তো এখানেই শেষ হলো প্যান্ডোরার কিছু সম্ভাব্য, কম সম্ভাব্য ও প্রায় অসম্ভব কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের এই প্রদক্ষিণ। সামগ্রিকভাবে এই চিন্তার অনুশীলনে আভাতার কতটা ভালোভাবে টিকে থাকে দেখে আমি সত্যিই অভিভূত। জেমস ক্যামেরন বিভিন্ন সময় বলেছেন যে আভাতার একটি মহাকাশীয় কল্পকাহিনী মাত্র, কিন্তু এই কল্পকাহিনীর পিছনে যে অনেক চিন্তা ও গবেষণা ঢেলে দেওয়া হয়েছে তা স্পষ্ট। সিনেমার বাস্তুতন্ত্র সংরক্ষণের গুরুত্বপূর্ণ বার্তাটিকেও যদি বিবেচনায় নিই, তাহলে বৈজ্ঞানিক সম্প্রদায়ের গ্রহণ ও প্রশংসা করার জন্য এখানে অনেক কিছু আছে। আর কে জানে, হয়তো ভবিষ্যতের কোনো আবিষ্কার আভাতারের আরও উদ্ভট কিছু অনুমানকে দূরদর্শিতা বলে প্রমাণিত করবে। আভাতারে প্যান্ডোরায় ভ্রমণ একটি বহু বিলিয়ন ডলারের শিল্প। আমাদের নিজস্ব মহাকাশ শিল্প তার তুলনায় অনেক পিছিয়ে, যা সিনেমার শুরুর সময় 2154 সালকে কিছুটা আশাবাদী করে তোলে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনি যদি আরও ফিকশনাল জগতের পিছনের বিজ্ঞান নিয়ে গভীর বিশ্লেষণ দেখতে চান, কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।